হ্যালো স্টুডেন্টস, ডিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এখন আমি নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের ক্লাস নাম্বার 4। এর আগে আমি 3টে ক্লাস আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে। বলা হয়েছে যদি এ এবং বি একসাথে 20 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে, বি এবং সি একসাথে 15 দিনে এবং সি এবং এ 12 দিনে কাজটি, তিনজন একত্রে কাজটি কতদিনে করবে? কিভাবে করব? আমরা এ এবং বি কাজটি করে কত দিনে? কোশ্চেনে বলেই দিয়েছে 20 দিনে। আচ্ছা, বি আর সি কাজটা করে কত দিনে? না 15 দিনে। সি আর এ কাজটা করে কত দিনে? 12 দিনে। এবার আমি যেটা করব সবার এলসিএম করব। কেন? কারণ এলসিএম করলে আমি পাবো টোটাল তারা যে কাজটা করবে, কাজটা কত। তাহলে 20, 15 এবং 12 এর এলসিএম করলে হবে 60। তাহলে এই 60 এটা কি? এটা হচ্ছে মোট কাজের পরিমাণ। আমরা মোট কাজ তো পেয়ে গেলাম। এবার দেখবো এদের এফিসিয়েন্সি অর্থাৎ কার্যক্ষমতা কি। এ আর বি তো 20 দিনে কাজটা করে, টোটাল 60 ইউনিট। তাহলে এক এক দিনে করবে 3 ইউনিট। আচ্ছা, বি আর সি 15 দিনে কাজটা করে, মোট হচ্ছে 60 ইউনিট। তাহলে এক এক দিনে করবে 4 ইউনিট। আচ্ছা, সি আর এ 12 দিনে করে 60 ইউনিট, তাহলে এক এক দিনে করবে 5 ইউনিট। আচ্ছা, এটা কি করে বের করলাম? দেখো আমরা জানি কি, আমি লিখে দিচ্ছি, মোট কাজ, তাকে যদি আমি কি দিন দিয়ে ভাগ করি তাহলেই পাবো আমরা কার্যক্ষমতা। কার্যক্ষমতা, তাই না? তাহলে মোট কাজ তো 60, এবার দিন দিয়ে ভাগ করলাম এখানে, তো আমরা প্রত্যেকের কার্যক্ষমতা পেয়েছি। তাহলে এটা হচ্ছে এদের কার্যক্ষমতা। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা দুটো বি দেখতে পেলাম, দুটো সি আছে, দুটো এ আছে। তো এদেরকে যখন আমি যোগ করব, তাহলে আমি a প্লাস বি প্লাস সি করতে পারবো না, আমি 2a প্লাস 2b প্লাস 2c করব। তো এখান থেকে একবারে যদি আমি 2 কমন নেই তাহলে আমি লিখতে পারি a প্লাস বি প্লাস সি। তিনজনে মিলে কাজটা কত করবে একত্রে? 3 আর 4 7 আর 5 12 ইউনিট। 12 ইউনিট কাজ করলো। তাহলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি যদি 12 ইউনিট কাজ করে, তাহলে a প্লাস বি প্লাস সি কত ইউনিট কাজ করবে? তুমি বলবে স্যার 12/2 করলেই তো আমি পেয়ে যাবো 6 ইউনিট। এই 6 ইউনিট কাজ করে কিন্তু একদিনে। এই কোশ্চেনে টোটাল কাজ হচ্ছে কত? 60 ইউনিট। তাহলে তিনজনে মিলে যদি কাজ করে ওই 60 ইউনিট কাজ করতে তার কতদিন সময় লাগবে? তার 10 দিন সময় লাগবে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী কোশ্চেন, ১ ঘন্টার কত শতাংশ ১ মিনিট ৪৮ সেকেন্ড? তো আমি এই টোটালটাকে সেকেন্ডে কনভার্ট করব। ১ মিনিট ইকুয়াল টু কত? না ৬০ সেকেন্ড। তার সাথে যদি আমি আরো ৪৮ সেকেন্ড যোগ করি তাহলে টোটাল সেকেন্ড আমরা পেয়ে যাব। তাহলে ১ মিনিট ৪৮ সেকেন্ড ইকুয়াল টু কত হবে? ১০৮ সেকেন্ড। সেকেন্ড তো পেলাম। এবার ওরা জানতে চেয়েছে ১ ঘন্টার কত শতাংশ? ১ ঘন্টা মানে কত? ৩৬০০ সেকেন্ড, রাইট? তো ৩৬০০ লিখলাম ইনটু 100। কেন? যেহেতু শতকরা জানতে চেয়েছে। এবার আমি ক্যালকুলেশন করব। দেখো এই দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে ৩৬ এর ঘরের নামটা যদি আমি ৩ বার পড়ি, ৩ ৬ ১৮ ৮ হাতে আছে ১ ৩ ৩ ৯ আর ১ ১০, ৩% আমাদের কিন্তু চলে এসেছে। ঠিক এইরকমই একটা কোশ্চেন কিন্তু লাস্ট WP এর ক্ষেত্রে এসেছিল। ঠিক? চলো পরের কোশ্চেন। নৌকা এবং স্রোত অনেকের কাছে ভয়ের একটা কারণ। অনেকেই কিন্তু বুঝতে পারে না। কারণ তারা সূত্র দিয়ে অঙ্ক করে। ভাই সূত্র দিয়ে নয়, অঙ্ক বোঝো, দেখো কত সহজে হয়ে যাবে। একটি নৌকা স্থির জলে ১০ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলতে পারে। যদি স্রোতের গতিবেগ ২ কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে স্রোতের অনুকূলে ৭২ কিলোমিটার নৌকা চালিয়ে অতিক্রম করতে কত সময় লাগবে? আমি নৌকা এবং স্রোত অধ্যায় করাই একটা টেবিলের মাধ্যমে। এই টেবিলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ঠিক একটা টেবিল ড্র করবে। এটা কত সময় না, যখন তুমি কমপ্লিট না শিখতে পারছো, যখন শেখা হয়ে যাবে তখন আর এই টেবিল ড্র করার কোনো দরকার নেই। আচ্ছা, এটাকে আমি লিখলাম প্রতিকূল আর এটা হলো অনুকূল। ঠিক আছে? অনুকূল। আচ্ছা, এবার আমরা কি করব? জাস্ট আমি এখানে মানটাকে বসিয়ে দেব। যে এদের যে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে আমি সেই ভ্যালুটা বসাবো। একটা নৌকা স্থির জলে ১০ কিলোমিটার পার ঘন্টা, তার মানে নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে ১০ কিলোমিটার পার ঘন্টা।
এবং স্রোতের গতিবেগ কত 2 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা আমরা নৌকা জানি, স্রোত জানি, তাহলে প্রতিকূলে কত হবে? প্রতিকূলে তো আমরা এই দুটোকে মাইনাস করি, নৌকা মাইনাস স্রোত, তাই না? তাহলে প্রতিকূলের গতিবেগটা হবে কিন্তু 8 কিলোমিটার/আওয়ার। আর অনুকূলের ক্ষেত্রে কি হবে? দুটো প্লাস করতে হয়। তো 10 আর 2 12। অনুকূলের গতিও আমি পেয়ে গেছি। এবার ওরা কোশ্চেন করলো, তাহলে স্রোতের অনুকূলে 72 কিলোমিটার যেতে তোমার কত সময় লাগবে? তো আমরা জানি যে সময় কিভাবে বের করতে হয়? সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? তুমি 72 কিলোমিটার যাবে। তোমার গতিবেগ কত? অনুকূলের গতিবেগ তো হচ্ছে 12 কিলোমিটার, তাই না? তাহলে কত ঘন্টা লাগবে? 6 × 12 = 72। 6 ঘন্টা লাগবে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখি নেক্সট কি আছে। পরের কোশ্চেন, একটি বাস এবং একটি গাড়ির গতিবেগের অনুপাত বলে দিয়েছে কত না 5:8। যদি গাড়িটি 2.5 ঘন্টায় 180 কিলোমিটার যায় তাহলে বাসের গতিবেগ কত হবে আমাকে বের করতে হবে। দেখো, এই যে গাড়িটি 2.5 ঘন্টায় যাচ্ছে 180 কিলোমিটার, আমি বের করে নেব 1 ঘন্টায় কত যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কি করে বের করতে হবে? যে 180 কে তুমি ভাগ করবে 2.5 দিয়ে। তাহলে এই দশমিক তোলার জন্য এখানে একটা শূন্য দিয়ে দিলাম। আচ্ছা 25 দিয়ে যদি একে ডিভাইডেড করি কত হবে? 6 7 25 এ কত? 175। তাহলে থাকলো 5 50, 25 দুগুণী 50। তাহলে আমি এখানে যেটা পেলাম কি 72। তাহলে 1 ঘন্টায় 72 কিলোমিটার যাবে। এবার এখানে একটা কথা আছে। দেখো, এই যে তাদের গতিবেগ দিয়েছে না, তাহলে আমি একটু এখানটায় লিখবো এবার। প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে কি একটি গাড়ি। আচ্ছা বলো, বাস তো একটা গাড়ি। ওকে ফাইন, ঠিক আছে। হলো এখানে বলে দিয়েছে 5 আর গাড়ির গতিবেগ বলে দিয়েছে কত 8। এবার দেখো, এখানে যে তাদের গতি আমরা কিন্তু বাস গাড়ির গতিটা পেয়ে গেছি। গাড়ি 2.5 ঘন্টায় যায় 180 কিলোমিটার। তাহলে এখানে আমরা লিখবো যে তার আসলে গতিবেগ কত 72। তাহলে এই 8 এর জন্য 72। তাহলে আমরা এবার বের করব বাসের তো 5, 5 এর জন্য কত হবে? কি করে বের করবে? এখানে তুমি গুণ করো 8 এর সাথে 9, তবেই তো 72 হয়। আমরা জানি কি অনুপাত একই হারে বাড়ে বা কমে। তো এখানেও তুমি 9 গুণ করে দাও। তাহলে কত হবে? ৫ নং ৪৫। তো ৪৫ কিলোমিটার/আওয়ার কোথায়? অপশন ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে? ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা প্রত্যেকে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। পরের কোশ্চেন, একটি মোটর বাইকের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায় অর্থাৎ কমে যায়। মোটর বাইকের বর্তমান দাম যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে 36 মাস পর এর দাম কত হবে? দেখো 36 মাস আসলে কি বলবো 3 বছর। তাহলে বর্তমানে যে দামটা আছে কত? দেখো এটা দুভাবে করা যায়, আমি দুটো প্রসেস দেখি। তো বর্তমানে যদি দাম থাকে তার 1 লক্ষ টাকা, আচ্ছা দুটো আরো হচ্ছে তিন, তাই তো 1 লক্ষ টাকা প্রতি বছর 10% করে কমে যাচ্ছে। 10% মানে আমি এইভাবে লিখতে পারি, দেখো 10% দ্যাট মিন কত 1/10। তাহলে 1 কমে যাচ্ছে, তাহলে কমে কত হবে 9 হচ্ছে 9/10 আমি এটা লিখতে পারি। বা তুমি এইভাবে করতে পারো যে 10% হ্রাস পায় তাহলে কত হচ্ছে, ধরো 100 টাকা দামের জিনিসটা 10 টাকা কমে গেল তাহলে 90 টাকা। তুমি 90/100 ও কিন্তু লিখতে পারো। এবার দেখো এই 90/100 এখানে তুমি কেটে দাও শূন্য, আলটিমেটলি একই। তো প্রথম বছরে আমি লিখলাম যে 9/10, আবার পরের বছরও তো একই ভাবে কমবে 9/10, আবার পরের বারও একই ভাবে কমবে। তাহলে এবার দেখি তো 3 বছরের শেষে এখন তার দাম কি আছে। আমরা এই এক ও সরি, আচ্ছা এখানে আমি ১০ হবে এটা। ঠিক আছে? এটা ১০। তাহলে ১, ২, ৩, ৩ টে শূন্য কেটে দেই। ১, ২, ৩। এবার কি করব? ৯ এর কিউব করলে কত হয়? ৯ এর কিউব তো ৭২৯ হয়। আর এখানের এই যে দুটো শূন্য আছে না? এই দুটো শূন্য তুমি বসিয়ে দাও। তাহলে কত হবে? ৭২,৯০০। অপশন সি হয়ে যাবে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। চলো পরের কোয়েশ্চেন। একজন লোক ১২০০ টাকা দিয়ে একটি পুরনো সাইকেল কিনেছে। সে সেটি মেরামত করে ১৮০০ টাকা খরচ করে। দেখো কিনতে ১২০০ টাকা আর খরচ করে ফেলেছে ১৮০০ টাকা। তাহলে মোট কত খরচ হয়েছে বলো তো? তাহলে মোট খরচ হয়েছে, তুমি কি করবে? দুটোকে যোগ করে দেবে। মোট
খরচ কত? ১২০০ আর হচ্ছে ১৮০০। তাহলে তুমি বলবে স্যার ৩,০০০ টাকা তার এখন খরচ হয়ে গেছে বা কেনা দাম পড়ে গেছে। এবার সে কি করলো? এটাকে বিক্রি করে দিয়েছে। কত টাকায় বিক্রি করেছে? না ২৪০০ টাকায়। দেখো এত টাকা খরচ করে এত কম টাকায় বিক্রি করলো, তাহলে তো তার লস হলো। কত টাকা তার ক্ষতি হয়েছে? এই যে মাইনাস করে দেখলাম ৬০০ টাকা ক্ষতি হয়। আচ্ছা আমরা লাভ বা লস কিসের উপর হিসেব করি? কেনা দামের উপর। তাহলে আমি এখানটায় ক্ষতি করেছি বা ক্ষতি হয়েছে, রাইট? ক্ষতির পার্সেন্ট বা লস পার্সেন্ট কত? ৬০০ টাকা ক্ষতি হয়েছে কত টাকার জন্য? ৩,০০০ টাকার জন্য। তুমি শতকরা কত সেটা একটু ক্যালকুলেশন করে নাও। দেখো, আমরা কি করব? এই দুটো শূন্য, এই দুটো শূন্য। এই ৬ দিয়ে ৩০ কে কাটলে ৫ হয়। এই ৫ দিয়ে ১০০ কে কাটলে কত? ২০ হবে। তাহলে তুমি কিন্তু 20% এখানে ক্ষতি হয়েছে তোমার। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। একটা ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনের লসাগু করতে হবে। তো আমি ফ্র্যাকশনটাকে একটু লিখে নিচ্ছি। কি আছে? ২/৫, ৪/১৫ আর হচ্ছে ৬/২৫। দেখো যখন ভগ্নাংশের লসাগু করতে হয় আমরা জানি কি লবের লসাগু করব এবং হরের গসাগু করতে হয়, রাইট? যেটা বলবে লবের তাই করবে আর হরের ঠিক তার অপোজিটেরটা করবে। তাহলে আমরা লবের কি করব? লসাগু করব। আর হরের কি করব? গসাগু করব। গসাগু। ওকে? এবার দেখো এখানে যে অপশন গুলো রয়েছে না তুমি অঙ্ক না করেও উত্তর বলতে পারবে। কিভাবে? প্রথমত দেখো এই যে ২, ৪ আর হচ্ছে ৬ এদের লসাগু করলে কত হবে? এদের লসাগু করলে তো ১২ হবে। তাহলে আমরা সিওর যে লব ১২ হবে। তা কোথায় ১২ আছে? এই যে অপশন নাম্বার এ তে ১২ আছে। বি তে তো ১২ নেই। আচ্ছা, ডি তেও ১২ নেই। তাহলে এ ও আছে। এবার আমরা দেখব যে হরের গসাগু। ৫, ১৫ আর হচ্ছে ২৫ এর গসাগু করলে কখনোই ৭ হবে না। তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে না। তো আমরা অপশন নাম্বার এখান থেকে কি? সি উত্তর করলাম। কারণ এদের গসাগু করলে ৫ পাবো আমরা। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে? দু আ একটা নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে একজন 64% ভোট পেয়েছেন এবং ৪৩৪ ভোটে তিনি জয়ী হয়েছেন মানে জিতেছেন। তাহলে মোট ভোটারের সংখ্যা কত আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো আমি মোট ভোটার যদি 100% ধরি, মোট যদি 100% আমি ধরে নেই, তার মধ্যে থেকে একজন পেয়েছেন 64%। ওকে। তাহলে বলো তো বাকি জন কত পার্সেন্ট পেয়েছেন? তো 64 তাহলে 6 ৪ আছে ১০ এর সময় ৬ হাতে ১ 36। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে যিনি ৬৪% ভোট পেয়েছেন তিনি কিন্তু জিতে গেছেন। আচ্ছা তিনি কত পার্সেন্ট ভোট পেয়ে জিতেছেন বলো তো? আমরা এই ও আচ্ছা ৬ আছে ৪ সমান কত? ৮ হলে ১, ৪, ৪ আছে ৬ সমান ২৮। তা আমি বলতে পারি এই ২৮% এটার জন্যই তো তিনি জিতেছেন। আর যেটা কিনা ৪৩৪ জন। তাহলে আমি বলব ২৮% ইকুয়াল টু ৪৩৪। তাহলে ১% ইকুয়াল টু কত? তাহলে আচ্ছা, ইয়েস। আমরা ১% এর জন্য বের করব। ১ এর জন্য কত হবে? ৪৩০ ডিভাইডেড বাই হচ্ছে 28। এবার তুমি বের করো 100% এর জন্য। মানে এখানে একটা 100 গুণ 400/28 কাটলে কত হবে? ২৮, তাই তো? ১৫০০। ৫ ইন্টু ১০০ করি ৫০। ২৮, ৫, ৫ তো আমাদের অপশন এ হয়ে যাবে। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। একটি পরীক্ষায় ২০% নম্বর পেয়ে নম্বর প্রাপ্ত একজন ছাত্র ৩০ নম্বরের জন্য ৩০ নম্বরের জন্য ফেল করে। অন্য একজন ছাত্র ৩২ পেয়েছে এবং সে পাস করার জন্য প্রয়োজনীয় নম্বরের চেয়ে ৪২ নম্বর বেশি পেয়েছে। দেখো দুটো কন্ডিশন। ১ম জন কি করেছে 20% নাম্বার পেয়েছে এ এবং ফেল করেছে ৩০ নাম্বারের জন্য। তার মানে কি? তাকে ওই ৩০ টা নাম্বার যদি সে পেত তাহলে পাস হতো। 20% পেয়েছে তার সাথে আর ৩০ পেলে এটা হচ্ছে পাস নাম্বার। আবার আরেকটা কন্ডিশন যে আরেকজন ছাত্র যে ৩২% নাম্বার পেয়েছে কিন্তু পাস নাম্বারের থেকে ৪২ নাম্বার বেশি পেয়েছে তাহলে এক কাজ করো। পাস নাম্বার কত? 42। সবারই তো ৫ নাম্বার একই হবে।
এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমি বের করে নিতে পারবো টোটাল যে নাম্বার কত হবে। আচ্ছা 20, যদি এটাকে সাইড চেঞ্জ করি 20 হচ্ছে 12, ওকে 12, 12% ইকুয়াল টু কত হবে? সাইড চেঞ্জ করলে 72, তাহলে 1% ইজ ইকুয়াল টু কত হবে? 6। আর 100% ইকুয়াল টু কত হবে? কেন 100 বের করছি বলো তো? কারণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তো 100%। এখানে কত হবে? 600। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 10। দেখো প্রত্যেকটা ক্লাসে একটা করে রাখি। তো আজকে আমি এই কোশ্চেন তোমাদের জন্য রাখলাম এইচডব্লিউ হিসেবে। তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই কোশ্চেনের উত্তরটি কমেন্ট করে জানানোর। আমি পরের ভিডিওতে এই কোশ্চেনের উত্তর সবার প্রথমে করে দেব। তারপরে আরো বাকি কোশ্চেন। তোমাদের প্রত্যেককেই বলব তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত অঙ্কের ক্লাস পাওয়ার জন্য সাথে থাকো। আর ঠিক আছে, তোমার কেমন লাগছে ক্লাস প্রত্যেকে জানাবে কিন্তু। চলো ভাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।